শাহী ফরমান জারি হয়েছে। সম্রাট হুমায়ুন শের খাঁর বিরুদ্ধে যুদ্ধযাত্রা করবেন। শের খাঁকে বন্দি অবস্থায় দিল্লি আনা হবে। সেই উপলক্ষে মাসব্যাপী উৎসবের নাম ঠিক হয়েছে শের খাতেমুন, যার অর্থ শেরের শেষ। শের খাঁকে বন্দি করতে কতদিন লাগবে এটা বোঝা যাচ্ছে না। সে সরাসরি সম্মুখ সমরে আসে না, চোরাগোপ্তা হামলা করে। তার যুদ্ধ কাপুরুষের যুদ্ধ। মুঘল বাহিনী কাপুরুষ যুদ্ধে অভ্যস্ত না বলেই সমস্যা। সম্রাট বাংলা মুলুক কখনো দেখেননি। শের খাঁকে পরাস্ত করে তিনি বাংলা মুলুকে কিছুদিন বাস করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলা মুলুকের বর্ষার অনেক গল্প শুনেছেন, সেই বর্ষা দেখবেন। বর্ষায় সেখানকার সব নদী নাকি সমুদ্রের মতো হয়ে যায়, এক কুল থেকে আর এক কুল দেখা যায় না। তার নদী দেখার শখ আছে। বাংলা মুলুকের হিজড়ারা নাকি নৃত্যগীতে বিশেষ পারদর্শী। তাদের নৃত্যগীত সাধারণ নৃত্যগীতের চেয়ে আলাদা। কতটা আলাদা সেটাও সম্রাটের দেখার ইচ্ছা। সম্রাটের ভাই আসকারি মির্জা বঙ্গ বিজয়ের পর সম্রাটের কাছে উপহার হিসাবে কয়েকজন হিজড়া চেয়েছিলেন। মুঘল সম্রাটদের যুদ্ধযাত্রা বিশাল ব্যাপার। চারদিকে সাজ সাজ রব পড়ে গেল। যুদ্ধযাত্রার খরচ হিসেবে আমিররা সঞ্চিত ধনরত্ন জমা দিতে শুরু করলেন। শুধু ধনরত্ন না, তাদের ঘোড়াও দিতে হলো। যে 1,000ই আমির সে দেবে 1,000 ঘোড়া, 5,000ই আমির দেবে 5,000 ঘোড়া। করদ রাজ্যের রাজাদের বাধ্যতামূলকভাবে সৈন্য এবং স্বর্ণমুদ্রা পাঠাতে হলো। যুদ্ধযাত্রার জন্যে একটা বর্গা তাঁবু রওনা হয়ে গেছে। বর্গা তাঁবুতে একসঙ্গে 10,000 মানুষ দাঁড়াতে পারে। এই তাঁবু খাটাতে 1,000 তাঁবুর কারিগরকে 7 দিন খাটতে হয়। সম্রাটের জন্য যাচ্ছে ডুরসানা মঞ্জেল তাঁবু। এটি দোতলা। উপরের তলায় সম্রাট নামাজ পড়বেন, নিচতলায় বেগমরা থাকবেন। সম্রাট রাতে ঘুমাবেন চৌবিল রৌতি তাঁবুতে। এই তাঁবুর চালের নিচে খসখসের সিলিং দেওয়া, নিচেও থাকবে খসখস। খসখসের উপর কিংখাপ ও মখমল। তাঁবু খাটাবার দড়ি রেশমের। সম্রাট হুমায়ুন আনন্দের সঙ্গে যুদ্ধ প্রস্তুতি লক্ষ্য করতে লাগলেন। তার আনন্দ কিছু বাধাগ্রস্ত হলো বৈরাম খাঁর কারণে। বৈরাম খাঁ বললেন, দিল্লি ত্যাগ করা মোটেই ঠিক হবে না। সম্রাট বললেন, সমস্যা কি? বৈরাম খাঁ বললেন, সমস্যা আপনার 3 ভাই। আপনার অনুপস্থিতিতে তারা দিল্লির সিংহাসন দখলের চেষ্টা চালাবে। হুমায়ুন বললেন, আমি আমার ভাইদের নিজের প্রাণের মতোই ভালোবাসি। তারা 3 জনেই আমার সঙ্গে যুদ্ধযাত্রা করবে। তারা আপনার সঙ্গে যুদ্ধযাত্রা করবে না। তুমি আমার সঙ্গে বাজি রাখতে চাও? সম্রাটের সঙ্গে বাজি রাখার স্পর্ধা এই নফরের নেই। আমার এই 3 ভাইয়ের কারণেই কি তুমি যুদ্ধযাত্রা করতে চাচ্ছ না, নাকি আরও কারণ আছে? বাংলা মুলুকে বর্ষা এসে যাবে। মুঘল সেনাবাহিনী বর্ষার সঙ্গে পরিচিত না। এখন পরিচয় হবে, আমিও পরিচিত হব। কলমচিকে খবর দাও, আমি 3 ভাইকে পত্র লিখব, এখনই লিখব। সম্রাট পত্র লিখলেন, 3 জনকে আলাদা আলাদা চিঠি। মির্জা কামরানকে লেখা চিঠির নমুনা। আমার প্রাণপ্রিয় ভ্রাতা কামরান মির্জা, আমার হৃদয়ের পাখি, বাগিচার সৌরভময় গোলাপ। প্রিয় ভ্রাতা, বাংলা মুলুকের শের খাঁ নামের দুষ্টকে শায়েস্তা করতে বিশাল মুঘল বাহিনী অতি শীঘ্র যাত্রা শুরু করবে। তুমি তোমার সৈন্যবাহিনী নিয়ে লাহোর থেকে চলে এসো। বড় ভাইয়ের দক্ষিণ বাহু হও। আমার 3 ভাই পাশে থাকলে আমি বিশ্বজয় করতে পারি, যেমন করেছিলেন জুলকারনাইন। আমার বহরের সঙ্গে তোমার অতি আদরের ভগ্নী গুলবদন থাকবে। সে তোমার সাক্ষাতের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে। প্রিয় ভ্রাতা, তোমার প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে আমি একটি নীলা এবং একটি পোখরাজ পাঠালাম। তুমি রত্ন দুটিকে প্রতিদিন দুগ্ধ স্নান করাবে। এর অন্যথা হলে রত্নের ঔজ্জ্বল্য নষ্ট হবে। এখন তাৎক্ষণিকভাবে তোমার উদ্দেশ্যে রচিত পঞ্চপদী। কামরান, চন্দ্র প্রস্ফুটিত তার দুনয়ন, হৃদয় আর্দ্র আবেগে, যার কেন্দ্রে তার ভাই মির্জা হুমায়ুন। কামরান মির্জা পত্রের জবাব দিলেন না। তার দরবারের এক আমিরকে সম্রাটের কাছে পাঠালেন। আমির সম্রাট হুমায়ুনকে জানালেন 5টি কারণে কামরান মির্জা তার সঙ্গে যেতে পারছেন না। 1. তিনি অসুস্থ, পেটের পীড়ায় ভুগছেন। 2. তার প্রধান গণক গণনা করে পেয়েছে যুদ্ধযাত্রায় তার প্রাণনাশের আশঙ্কা। 3. লাহোর অরক্ষিত রেখে রওনা হওয়ার অর্থ শত্রুর হাতে লাহোর তুলে দেওয়া। 4. স্বপ্নে তিনি তার পিতা সম্রাট বাবরকে দেখেছেন। সম্রাট বাবর তাকে লাহোর ছেড়ে যেতে নিষেধ করেছেন। 5. তার প্রিয় ঘোড়া লালি মারা গিয়েছে। তিনি ভালো ঘোড়ার সন্ধানে আছেন। শিক্ষিত এবং পরিচিত ঘোড়া ছাড়া যুদ্ধক্ষেত্রে উপস্থিত হওয়া যায় না। সম্রাট হুমায়ুন আমিরকে বললেন, আমার ভাই কামরান মির্জা আমার সঙ্গে না যাওয়ার 5টি কারণ উল্লেখ করেছে। একটি কারণই যথেষ্ট ছিল। 5টি কারণের একটিতে সে আমার মহান পিতাকে টেনে এনেছে। তার প্রয়োজন ছিল না। আপনি আমার ভাইকে বলবেন, যা ঘটবে আল্লাহ পাকের হুকুমেই ঘটবে।
আমি কামরান মির্জার জন্য একটি শিক্ষিত আরবি ঘোড়া আপনার সঙ্গে দিয়ে দিচ্ছি। পেটের পীড়া একটি নোংরা ব্যাধি, আমি দ্রুত তার আরোগ্য কামনা করছি। সম্রাটের নির্দেশে আমিরকে এক প্রস্থ পোশাক, একটি রত্নখচিত তরবারি, 10টা আশরফি দেওয়া হলো। ভাইয়ের পাঠানো দূতের প্রতি সম্মান দেখানো হলো। এই আমিরের নাম মীর হামজা। মীর হামজা লাহোর ফিরছেন, তার সঙ্গে 20 জন অশ্বারোহীর একটি ক্ষুদ্র দল, রসদ বহনকারী একটি ঘোড়ার গাড়ি। এই গাড়ির সঙ্গেই কামরান মির্জাকে দেওয়া সম্রাট হুমায়ুনের আরবি ঘোড়া বাঁধা। ঘোড়ার রং সাদা, তার নাম ফাতিন। ফাতিন শব্দের অর্থ সুন্দর। 20 ক্রোশ অতিক্রম করার পর মীর হামজাকে থামতে হলো। অশ্বারোহী বিশাল বাহিনী নিয়ে বৈরাম খাঁ দাঁড়িয়ে আছেন। বৈরাম খাঁ বললেন, সম্মানিত আমির মীর হামজা, আপনার সঙ্গে একান্তে কিছু কথা বলার জন্য দাঁড়িয়ে আছি। মীর হামজা বললেন, অশ্বারোহী বিশাল বাহিনী নিয়ে একান্তে কথা? আমরা দুজন দূরে সরে যাব, একান্ত কথা সেখানেই হবে। আপনি আপনার বাহিনী নিয়ে এসেছেন কেন? বৈরাম খাঁ হাসতে হাসতে বললেন, গাধার ব্যাপারীর সঙ্গে গাধা নিয়ে চলাফেরা করে। গাধাগুলি হচ্ছে তার শোভা, একজন সেনাপতির শোভা তার সৈন্যবাহিনী। আমি আপনার সঙ্গে একান্তে কথা বলবো না, যা বলতে চান এখানে বলুন। আমার সম্রাটের সঙ্গে আপনার কথা হয়েছে। সম্রাটকে আপনার কেমন মনে হয়েছে? তিনি ভীতু প্রকৃতির মানুষ। ভীতু? হ্যাঁ, ভীতু। ভীতু বলেই ভাইকে খুশি রাখার চেষ্টা করছেন। ভ্রাতৃস্নেহ তো হতে পারে, সম্রাটদের ভ্রাতৃস্নেহ থাকে না, ভ্রাতৃভীতি থাকে। সম্রাট হুমায়ুন যুদ্ধযাত্রার পরপর কি কামরান মির্জা নিজেকে দিল্লির সম্রাট ঘোষণা করবেন? সেটা উনি ভালো বলতে পারবেন, আমি অন্তর্যামী না। আমি এই তথ্য বিশেষভাবে জানতে চাচ্ছি। সম্রাটের অমঙ্গল আশঙ্কায় আমি অস্থির। মীর হামজা বললেন, আপনাকে আগেই বলেছি আমি অন্তর্যামী না। কামরান মির্জার পরিকল্পনা আমি জানি না। বৈরাম খাঁ বললেন, আমি কামরান মির্জার পরিকল্পনা আজ করতে পারছি। আপনি এই খবর কামরান মির্জাকে জানাবেন। অবশ্যই জানানো হবে। বৈরাম খাঁ বললেন, আপনাকে মুখে কিছু জানাতে হবে না। আমি এমন ব্যবস্থা করব যে আপনি লাহোরে উপস্থিত হওয়া মাত্র কামরান মির্জা যা বোঝার বুঝে নেবেন। কি ব্যবস্থা করবেন? আপনার জন্য একটি গাধা সংগ্রহ করা হয়েছে। আপনি গাধার পিঠে চড়ে লাহোরে যাবেন, নগ্ন অবস্থায় যাবেন। আপনি উন্মাদের মতো কথা বলছেন। হতে পারে। আপনার সঙ্গের অশ্বারোহীরা আমার সেনাবাহিনীতে যোগ দিবে। এরা ভাড়াটিয়া সৈন্য, দল ত্যাগে তাদের কখনো সমস্যা হয় না। সম্রাট হুমায়ুনের কানে এই খবর পৌঁছানোর পরিণাম ভয়াবহ। তার কানে এই খবর আমিই পৌঁছাবো। তাকে বলবো, মীর হামজা লাহোরের পথে রওনা হওয়ার পর একদল ডাকাতের হাতে পড়েন। ডাকাতরা তার সব লুটে নিয়ে তাকে নগ্ন করে গাধার পিঠে তুলে দেয়। সম্রাট এই খবরে আমোদ পাবেন, তিনি আমোদ পছন্দ করেন। মীর হামজাকে সত্যি সত্যি নগ্ন করে গাধার পিঠে চড়িয়ে দেওয়া হলো। ফজরের নামাজের পরপরই সম্রাট হুমায়ুনের বিশাল বাহিনী বঙ্গদেশের দিকে যাত্রা শুরু করল। তারিখ 27 জুলাই 1537 খ্রিস্টাব্দ। সম্রাট আনন্দিত, কারণ তার 2 ভাই হিন্দাল মির্জা এবং আসকারি মির্জা তার সঙ্গে আছেন। যাত্রার সময় আশ্চর্য এক ঘটনাও ঘটেছে। 2টি কবুতর সম্রাটের মাথার উপর চক্রাকারে ঘুরেছে। এটি অতি শুভ লক্ষণের একটি। অগ্রগামী দলে আছে অশ্বারোহী বাহিনী, তার পেছনেই পদাতিক বাহিনী। পদাতিক বাহিনী চলছে হস্তি যুথের সঙ্গে। হাতির সংখ্যা 800। সেনাদল কোথাও না থেমে আসর পর্যন্ত এক নাগাড়ে চলবে। আসরের সময় বিশ্রাম এবং আহারের জন্য থামা হবে। পরদিন আবারও ফজরের নামাজের পর যাত্রা শুরু হবে। যুদ্ধযাত্রার সময় সম্রাট একবেলা আহার করেন। প্রথম যাত্রা বিরতিতে সম্রাটকে যে খাবার দেওয়া হয়েছিল তার বর্ণনা দেওয়া যেতে পারে। পোলাও 5 ধরনের, রুটি 7 প্রকারের, পাখির মাংস, কিসমিসের রসে ভেজানো পাখি ঘিতে ভেজে দেওয়া। পাখিদের মধ্যে আছে হরিয়াল, বনমোরগ, বিশেষ শ্রেণীর ময়ূর। ভেড়ার মাংস, আস্ত ভেড়ার রোস্ট, বাছুরের মাংস কাবাব, পাহাড়ি ছাগের মাংস আস্ত রোস্ট। সম্রাটের বিশেষ পছন্দের খাবার, ফল, শরবত ও মিষ্টান্ন। সম্রাট হুমায়ুন এবং তার পরিবারের জন্য যুদ্ধকালীন বাবুর্চির সংখ্যা ছিল 1000। প্রধান বাবুর্চি নকি খান নতুন নতুন খাবার উদ্ভাবন করতেন। তার উদ্ভাবিত একটি খাবার পুরনো ঢাকার কিছু রেস্তোরাঁয় এখনও পাওয়া যায়। খাবারের নাম গ্লাসি। বঙ্গদেশের দিকে যাত্রার সময় তার রসদখানায় মহিষের দুধের ঘি ছিল 10 মণ, গরুর দুধের ঘি ছিল 30 মণ। সৈন্যদের খাবার ছিল 1 ঘটি দুধ, জবের রুটি, 1 পোয়া ছাতু, মাংস এবং পেঁয়াজ। যাত্রা বিরতির প্রথম রাত্রি। হুমায়ুন এশার নামাজ শেষ করে তার জন্যে খাটানো চৌবন রৌতি তাঁবুতে গেছেন। গান বাজনা শুনে আফিং খেয়ে ঘুমাবেন। তার নিজস্ব ভৃত্য জওহর আফতাবচি তাকে জানালো শের খাঁ তার জন্য কিছু উপহার পাঠিয়েছেন। উপহারের মধ্যে আছে 3 জন অতি রূপবতী বাঙ্গাল মুলুকের তরুণী এবং 7 জন হিজড়া। উপহারের সঙ্গে একটি পত্রও আছে। সম্রাট পত্র পাঠ করলেন। শের খাঁ লিখেছেন,
দিল্লীশ্বর সম্রাট হুমায়ুন, আপনি অধম তুচ্ছাতি তুচ্ছ শের খাঁকে শায়েস্তা করতে যাচ্ছেন। আমি আপনার দাসানুদাস। আমার কারণে তীব্র গরমে আপনার কষ্ট হচ্ছে, এটা আমি নিতেই পারছি না। আপনি দিল্লিতে ফিরে যান। আপনাকে চুনার দুর্গ আমি দিয়ে দিচ্ছি। কিছু উপহার পাঠালাম। আমি জানি উপহার আপনার পছন্দ হবে। ইতি অধম শের খাঁ। চিঠিতে কাজ হলো। সম্রাট নির্দেশ দিলেন একদিনের বিশ্রামের পর মূল সেনাবাহিনী দিল্লি ফেরত যাবে। ডেকে পাঠানো হবে শের খাঁকে। চুনার দুর্গের দখল নেওয়ার জন্য রুমি খাঁকে পাঠানো হবে। রুমি খাঁর নেতৃত্বে থাকবে বেশ কিছু কামান এবং 200 কামানচি। কামানের প্রয়োজন হবে না, তারপরেও থাকলো। ফজরের নামাজের পর দিল্লি যাত্রা শুরু হবে। নামাজের পরপর হুমায়ুন ঘোষণা করলেন চুনার দুর্গ হস্তান্তর প্রক্রিয়ায় তিনি উপস্থিত থাকতে চান, কাজেই যুদ্ধযাত্রা অব্যাহত থাকবে। সম্রাটের খামখেয়ালির সঙ্গে তার সেনাপতি এবং আমিররা পরিচিত, কেউ অবাক হলেন না। চুনার দুর্গের অধিনায়ক শের খাঁর পুত্র কুতুব খাঁ। চুনার দুর্গে পৌঁছতে হুমায়ুনের 4 মাস সময় লাগলো। তিনি নভেম্বরে পৌঁছলেন। আরামদায়ক আবহাওয়ায় হুমায়ুন প্রসন্ন। ভেষজবিদ্যার উপর কিছু দুর্লভ বই তার কাছে এসেছে। বইয়ে বর্ণিত গাছের গুণাগুণ পরীক্ষার বাসনায় তিনি অস্থির। দুর্গ দখলের পর পরীক্ষা নিরীক্ষা পর্ব শুরু করবেন। দুর্গের দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য কুতুব খাঁর কাছে দূত গেল। কুতুব খাঁ বললেন সম্রাট স্বয়ং উপস্থিত হলেই দুর্গ তার হাতে তুলে দেওয়া হবে। সম্রাটের দূত বললেন সামান্য দুর্গ দখলের জন্য হিন্দুস্তানের অধিপতির আশা শোভা পায় না। কুতুব খাঁ বললেন হিন্দুস্তানের অধিপতিকে অনেক তুচ্ছ কাজ কিন্তু করতে হয়। শব্দ করে তিনি বায়ু ত্যাগ করেন, আপনি হয়তো শোনেন না। আপনার ঔদ্ধত্যমূলক আচরণের সমুচিত জবাব দেওয়া হবে। শুনে খুশি হলাম। আফগানরা সমুচিত জবাব ভালোবাসে। আপনি যে নোংরা কথাগুলি বলেছেন আমি নিজে সম্রাটকে তা জানাবো। সেই সুযোগ আপনি পাবেন না। এই কথার অর্থ কী? আপনাকে বাধ্য করা হবে সম্রাটকে একটা পত্র পাঠাতে। সেই পত্রে আপনি বিনয়ের সঙ্গে লিখবেন যে আপনি স্বেচ্ছায় দলত্যাগ করে আমার সঙ্গে যোগ দিয়েছেন। জীবন থাকতে এ ধরনের চিঠি আমি লিখব না। জীবন থাকা অবস্থাতেই আপনি লিখবেন। আমার নির্দেশে আপনাকে খোঁজা করানো হবে। খোঁজা করার প্রক্রিয়া শুরু হওয়া মাত্রই আপনি চিঠি লিখতে রাজি হবেন। সম্রাট হুমায়ুন তার দূতের কাছ থেকে একটি চিঠি পেলেন। চিঠিতে জানলেন এই আমির দলত্যাগ করেছে। তার শক্তি ও সামর্থ্য সে ব্যয় করবে আফগানদের জন্য। হতভম্ব সম্রাট রুমি খাঁকে দুর্গ দখলের নির্দেশ দিলেন। রুমি খাঁ কামান ডাকতে শুরু করলেন। এর উত্তরে কুতুব খাঁর দুর্গের ভেতর থেকে কামানের গোলা বৃষ্টির মতো পড়তে শুরু করলো। কুতুব খাঁর কামানগুলি ছোট, তবে তাদের নিশানা অব্যর্থ। রুমি খাঁকে পেছনে হটতে হলো। মোগল সৈন্যরা দুর্গ অবরোধ করে 5 মাস বসে রইল। দুর্গ দখল করতে পারল না। এর মধ্যে শুরু হলো বঙ্গের বিখ্যাত বৃষ্টি। সম্রাট হুমায়ুন দোতলা তাঁবুর বারান্দায় দাঁড়িয়ে আছেন। তার দৃষ্টি পশ্চিমের দিগন্ত রেখায়। ফজরের নামাজ শেষ হয়েছে। সূর্য এখনও পুরোপুরি ওঠেনি। পশ্চিম আকাশে মেঘের ঘনঘটা। সম্রাট প্রথম সূর্যকিরণ কপালে মাখতে চাচ্ছেন। এই মুহূর্তে হুমায়ুনের সৌভাগ্যের ঘাটতি যাচ্ছে। 6 মাস পার হয়েছে, চুনার দুর্গ দখল হয়নি। গোলন্দাজ বাহিনীর প্রধান মীর আতশ পুরোপুরি ব্যর্থ। সে নৌকায় কামান বসিয়ে কামান দাগার হাস্যকর চেষ্টা করেছিল। কামান দাগা মাত্র গোলার প্রবল বিপরীত ধাক্কায় 2টি বড় নৌকা কামান এবং বারুদসহ পানিতে ডুবে গেছে। কামানের সঙ্গে 3 জন কামানচিও পানিতে। তারা সাঁতার না জানার কারণে পানির নিচ থেকে উঠে আসতে পারেনি। পশ্চিম আকাশের মেঘ পরিষ্কার হচ্ছে না, বরং গাঢ় হচ্ছে। ঘন কালো মেঘের যে বিচিত্র সৌন্দর্য আছে তা হুমায়ুন আগে লক্ষ্য করেননি। আকাশের এই ছবি এঁকে ফেলতে পারলে ভালো হতো। তার ছবি আঁকার হাত এখনও সেই পর্যায়ে আসেনি। আফসোস। আলমপানাহ। হুমায়ুন পেছনে তাকালেন। জওহর আফতাবচি সম্রাটের পেছনে দাঁড়িয়ে আছে। তার মুখ হাসি হাসি। জওহর, সুপ্রভাত। জওহর লজ্জায় মাথা নিচু করল। সে কিছু বলার আগেই সম্রাট তাকে সুপ্রভাত জানালেন। কি লজ্জা, কি লজ্জা। জওহর আমতা আমতা করে বলল, সুপ্রভাত মহান সম্রাট। আমি আপনার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। কিছুক্ষণ আগে রুমি খাঁ দলবল নিয়ে চুনার দুর্গে প্রবেশ করেছে। শের খাঁর ছেলে দুর্গ ছেড়ে পালিয়ে গেছে। শুকর আলহামদুলিল্লাহ। আমার হৃদয় এই মুহূর্তে আনন্দে পূর্ণ। আমার কাছে তুমি কি উপহার প্রার্থনা করো? আপনার স্নেহ। আল্লাহ পাক সাক্ষী, আপনার স্নেহ এবং করুণা ছাড়া আমার আর কিছুই চাইবার নেই। আমি আমৃত্যু আপনাকে পানি খাইয়ে যেতে চাই। তাই হবে। আমি 2টো রাজকীয় ফরমান জারি করব, কলমচিকে আসতে বলো। রাজকীয় ফরমানের প্রথমটিতে লেখা হলো, জওহর আফতাবচি আজীবন সম্রাটকে পানি খাওয়ানোর দায়িত্বে থাকবে। তাকে 1000 মসনদদারি দেওয়া হলো। দ্বিতীয় ফরমানে রুমি খাঁকে মীর আতশ উপাধি দেওয়া হলো। তাকে চুনার দুর্গের আপাতত দায়িত্ব দেওয়া হলো। দুর্গের বন্দীদের যেন প্রাণহানি না হয়। সম্রাট দুর্গের প্রতিটি বন্দীর প্রাণের জিম্মাদার।
ফরমান জারির পর হুমায়ুন এক পেয়ালা বেদানার রস খেলেন। অজু করে আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য সূরা ফাতিহা পাঠ করলেন। জহর সারাক্ষণই সম্রাটের পাশে বসে রইল। জহর: জি আলমপানা, আমি ছদ্মবেশে কিছুক্ষণের জন্য শহর ঘুরতে বের হব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজ করতেন। উনি রাতে বের হতেন, দিনে না। রাতের আলোয় কিছুই দেখা যাবে না, আমি দিনের আলোয় বের হব। তুমি আমাকে ঘোড়া ব্যবসায়ীর মতো সাজিয়ে দাও। চাদরে আমার ঠোঁট থাকবে ঢাকা। মানুষের পরিচয় লেখা থাকে ঠোঁটে। ঠোঁট ঢাকা মানুষ হলো পরিচয়হীন মানুষ। আফতাব শব্দের অর্থ পানি। আফতাবচি যে পানি সরবরাহ করে। সম্রাটকে পানি খাওয়ানোর দায়িত্ব জহর আফতাবচির। পাশাপাশি দুটি ঘোড়া চলছে, একটিতে সম্রাট হুমায়ুন, অন্যটিতে জহর আফতাবচি। অনেক দূর থেকে তাদের অনুসরণ করছে সম্রাটের ব্যক্তিগত দেহরক্ষী বাহিনী। তেমন প্রয়োজনে নিমিষের মধ্যে ছুটে এসে তারা সম্রাটকে ঘিরে ফেলবে। ছদ্মবেশে ঘুরে বেড়ালেও সম্রাটের নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই। শহর শান্ত, দোকানপাট খুলেছে, ব্যবসা বাণিজ্য চলছে। চুনার দুর্গ পতনের কোনো প্রভাব শহরে পড়েনি। শহরের কেন্দ্রে হরি সংকীর্তন হচ্ছে, সেখানে ছেলে বুড়ো ভিড় করেছে। সম্রাট কিছুক্ষণ হরি সংকীর্তন শুনলেন। একজন নাগা সন্ন্যাসীকে দেখা গেল, গায়ে ভস্য মেখে সম্পূর্ণ নগ্ন অবস্থায় ঘুরছে। তাকে ঘিরে একদল ছেলে মেয়ে। নাগা সন্ন্যাসী তার সাধন দণ্ডে কাঁসার একটি ঘণ্টা ঝুলিয়ে দিয়েছে। যখন সে হাঁটছে, ঘণ্টায় ঢং ঢং শব্দ হচ্ছে। সম্রাট নাগা সন্ন্যাসীর সঙ্গে জহর আফতাবচির মাধ্যমে কিছুক্ষণ কথা বললেন। তিনি হিন্দুস্তানি ভাষা জানেন না। আপনি নগ্ন ঘুরছেন কেন? আমি নাগা সন্ন্যাসী, সব কিছু বিসর্জন দিয়েছে বলেই নগ্ন। আপনি তো লজ্জাও বিসর্জন দিয়েছেন। লজ্জা বিসর্জনের জিনিস না। তোর কাছে না, আমার কাছে লজ্জাও বিসর্জনের। আপনি গোপন অঙ্গে ঘণ্টা বেঁধেছেন কেন? সবাইকে সতর্ক করে দেওয়ার জন্যই ঘণ্টা। আপনি তো সবই বিসর্জন দিয়েছেন, গোপন অঙ্গ বিসর্জন দিন, এর তো কোনো প্রয়োজন আপনার নেই। আমাকে নিয়ে তুই মাথা ঘামাচ্ছিস কী জন্যে? তুই ঘোড়া বেচতে এসেছিস, ঘোড়া বিক্রি কর। পুণ্য কামাতে চাইলে আমার সেবা কর। সম্রাট তাকে 10টা তাম্র মুদ্রা দিয়ে শহরের বাইরে চলে গেলেন। নদীর পার ঘেঁষে ঘেঁষে যাচ্ছেন। তার অদ্ভুত লাগছে। মধুর বাতাস। পশ্চিম আকাশের মেঘ এখন ভেলার মতো পুরো আকাশে ছড়িয়ে পড়ছে। একটা তাল গাছ বাঁকা হয়ে নদীর দিকে ঝুঁকে আছে। একদল শিশু তাল গাছে উঠে সাবধানে মাথা পর্যন্ত যাচ্ছে। সেখান থেকে ঝাঁপ দিয়ে নদীতে পড়ছে। তাদের কি আনন্দ! সম্রাট বললেন, দেখো জহর, ওদের কি আনন্দ। জহর কিছু বলল না। হুমায়ুন বললেন, সম্রাটের পুত্রকন্যারা এই আনন্দ থেকে বঞ্চিত। জহর বলল, তাদের জন্য অন্য আনন্দ। মহান আল্লাহ ঠিক করে রেখেছেন কে কি আনন্দ পাবে। সম্রাট বললেন, চলো এগুই, আরও কোনো আনন্দ দৃশ্য হয়তো সামনেই আছে। সম্রাট এগুলেন। প্রায় 2 ক্রোশ এগোবার পর তিনি থমকে দাঁড়ালেন। সামনে নলখাগড়ায় ঢাকা শ্মশানঘাট। বৃষ্টির সময় আশ্রয় নেওয়ার জন্য চারদিকে খোলা শ্মশান বন্ধু ঘর। ঘর ভর্তি নানান বয়সী নারী। তারা কলকল করে কথা বলছে। চারদিক লোকে লোকারণ্য। ঢোল বাজছে, কাঁসার ঘণ্টা বাজছে। কিছুক্ষণ পরপর সবাই মিলে গগন বিদারী চিৎকার দিচ্ছে, সতী মাই কি যায়। 4 জন পুরোহিত আসন করে বসে আছে। মন্ত্রপাঠ চলছে। পুরোহিতদের দক্ষিণ দিকে নদীর কাছাকাছি ডোমরা বসেছে কলসি ভর্তি চোলাই মদ নিয়ে। তাদের চোখ রক্তবর্ণ। সম্রাট বিস্মিত হয়ে বললেন, কি হচ্ছে? সতীদাহ হবে আলমপানা। মৃত স্বামীর সঙ্গে তার জীবিত স্ত্রীকে চিতায় পোড়ানো হবে। এই সেই সতীদাহ? আমি সতীদাহের কথা শুনেছি, আগে কখনো দেখিনি। দেখার জিনিস না, হিন্দুস্তানি বর্বরতা। চলুন ফিরে যাই। যে মেয়েটিকে পুড়িয়ে মারা হবে তার সঙ্গে কি কথা বলা যাবে? আলমপানা, সে কথা বলার মতো অবস্থায় এখন থাকবে না। সবাই তাকে ঘিরে আছে। তাকে নিশ্চয়ই আরক খাওয়ানো হয়েছে। সে এখন নেশাগ্রস্ত। একদল মানুষ দেখছি লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে। এরা কারা? সব সময় দেখা গেছে আগুন লাগানো মাত্র সতী দৌড় দিয়ে চিতা থেকে পালাতে চায়। তখন লাঠি দিয়ে পিটিয়ে তাকে চিতায় নিয়ে যাওয়া হয় এবং আগুনের উপর মেয়েটিকে চেপে ধরে রাখা হয়। নরকের বর্বরতা, অবশ্যই। আমি এই মুহূর্তে ফরমান জারি করে সতীদাহ বন্ধ করতে চাই। আলমপানাহ, গুস্তাকি মাফ হয়। আপনার সমস্ত প্রজা হিন্দু। আপনি ওদের ধর্মীয় কর্মকাণ্ডে বাধা দিলে তারা বৈরী হয়ে উঠবে। আপনার জন্য শাসন কার্য পরিচালনা দুষ্কর হবে। আমি মেয়েটির সঙ্গে কথা বলতে চাই। ঘোড়ার ব্যবসায়ী হিসেবে তারা আপনার সঙ্গে মেয়েটিকে কথা বলতে দেবে না। তাদের তুমি বলো আমি মোগল সম্রাট হুমায়ুন এবং আমার রক্ষী বাহিনীকে কাছে এগিয়ে আসতে বলো। চিতায় ঘিয়ের আগুন জ্বলে উঠেছে।
সেখানে প্রায় ৭০ বছর বয়সী এক চুল পাকা বৃদ্ধের শবদেহ। তার চুলে আগুন ধরতেই নিমিষে সব চুল জ্বলে গেল। আগুন ভালো মতো জ্বলে উঠলে সতী স্বেচ্ছায় হেঁটে হেঁটে চিতায় উঠবে। তাকে ভাং এর শরবত খাওয়ানো হয়েছে, তার চিন্তাশক্তি কাজ করছে না। ঢোলের বাদ্য আকাশ স্পর্শ করছে। শ্মশান ঘরের তরুণীরা একে একে আসছে। সতী মেয়েটির কপালে সিঁদুর দিচ্ছে। সেই সিঁদুর নিজের কপালে ঘষছে এবং উপুর হয়ে সতীর পায়ে পড়ে তাকে প্রণাম করছে। বাজনাদাররা আধা পাগলের মতো নাচছে। হঠাৎ বাদ্য বাজনা থামল। সম্রাট হুমায়ুন এগিয়ে এলেন। তার ঘোড়া এসে থামল সতীদাহের মেয়েটির সামনে। ১২-১৩ বছর বয়সী একটি মেয়ে, পরনে লাল পেরে শাড়ি, গা ভর্তি অলংকার। কি সুন্দর সরল মুখ, বড় বড় চোখ। ভয়ে আতঙ্কে সে থরথর করে কাঁপছে। মেয়েটির সঙ্গে কোথায় যেন সম্রাটের কন্যা আকিকা বেগমের মিল আছে। তোমার নাম কি? বলো, নাম বলো। অম্বা। তোমার স্বামী মারা গেছে, সে চিতায় পুড়ে কয়লা হবে, তুমি তো বেঁচে আছো, তুমি কেন মরবে? অম্বার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সে ক্ষীণস্বরে বলল, আমি মরতে চাই না, এরা আমাকে মেরে ফেলবে। সম্রাট ঘোড়া থেকে নামলেন, অম্বার কাছে এগিয়ে গেলেন, গলা নিচু করে বললেন, আমি নিজের হাতে তোমাকে পানি খেতে দেব, তুমি বিসমিল্লাহ বলে সেই পানি খাবে, মনে থাকবে? অম্বা হ্যাঁ সূচক মাথা নাড়ল। সে খানিকটা হক চকিয়ে গেছে। মেয়েটির আত্মীয় স্বজন এবং জড়ো হওয়া লোকজন এগিয়ে আসতে চাচ্ছে, কিন্তু সম্রাটের রক্ষী বাহিনীর কারণে কাছে আসতে পারছে না। তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে। হুমায়ুন তাদের দিকে তাকিয়ে গলা উঁচু করে বললেন, অম্বা নামের এই মেয়েটা এইমাত্র আমার হাতে বিসমিল্লাহ বলে পানি খেয়েছে। বিধর্মীর হাতে পানি খাওয়ার কারণে তার জাত গেছে। বিসমিল্লাহ বলায় মেয়েটি মুসলমান হয়ে গেছে। আমার আইনে কোনো মুসলমান মেয়েকে সতী হিসেবে দাহ করা যাবে না। সম্রাট হুমায়ুন অম্বাকে নিয়ে শিবিরের দিকে রওনা হলেন। মাতাল ডোমের দল লাঠিসোঁটা নিয়ে পিছন পিছন ছুটল। তাদের সঙ্গে পুরোহিতের দল, বাজনাদারদের দল, মহিলাদের দল। সতী কন্যাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এ হতে দেয়া যায় না। সম্রাটের নির্দেশে তীরন্দাজরা তীর ছুড়ল। অব্যর্থ তীরের আঘাতে 4 জন পুরোহিতের 3 জনই মাটিতে লুটিয়ে পড়ল। হতভম্ব দল উল্টো দিকে দৌড়াতে শুরু করল। মাগরিবের নামাজের শেষে সম্রাট দরবার বসিয়েছেন। চুনার দুর্গ দখলে এসেছে, দুর্গের দায়িত্ব কাকে দেওয়া হবে সেই বিষয়ে পরামর্শ সভা বসেছে। বাংলামূলক অভিযানে কখন রওনা হতে হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আজকের সভা গুরুত্বপূর্ণ। আমিররা সবাই উপস্থিত। রুমি খা, মীর আতস উপস্থিত। দরবারে খাসের নিয়ম ভঙ্গ করে 4 জন নর্তকী উপস্থিত। এদের আনা হয়েছে চুনার দুর্গ থেকে। গুরুত্বপূর্ণ সভায় নর্তকীরা কখনোই উপস্থিত থাকে না। আজ তারা কেন উপস্থিত বোঝা যাচ্ছে না। নর্তকীরা ভীত সন্ত্রস্ত। তারা মাথা নিচু করে আছে। কিছুক্ষণ পর পর একে অন্যের দিকে তাকাচ্ছে। একজন গোপনে অশ্রু বর্ষণ করছে। সম্রাট চুনার দুর্গ দখলে আসার কারণে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলেন। সবাই বলল আমিন। আমির বেগ মেরেককে চুনার দুর্গের গভর্নরের দায়িত্ব দেওয়া হলো। সবাই বলল অতি উত্তম সিদ্ধান্ত। সম্রাট সবাইকে ভোজ সভায় আহ্বান জানালেন। মীর আতস বললেন, অতি গুরুত্বপূর্ণ এবং গোপন মিটিংয়ে নর্তকেরা উপস্থিত, এর কারণ বুঝতে পারছি না। সম্রাট বললেন, এরা আমার কাছে একটা অভিযোগ করেছে। অভিযোগ গুরুতর। আমার ধারণা অভিযোগ মিথ্যা। যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে হাতির পায়ের তলায় পিষ্ট করে এদের হত্যা করা হবে। বৈরাম খাঁ বললেন, অভিযোগ কী? হুমায়ুন বললেন, অভিযোগ হচ্ছে রুমি খাঁ দুর্গে প্রবেশের পরপর 350 মানুষের 2 হাত কেটে ফেলার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ সঙ্গে সঙ্গে পালন করা হয়েছে। রুমি খাঁ, এই বিষয়ে আপনার বক্তব্য কী? রুমি খাঁ বললেন, ঘটনা সত্য। আমি যা করেছি মহান সম্রাটের নিরাপত্তার জন্য করেছি। যে 350 মানুষের 2 হাত কেটে ফেলা হয়েছে এরা সবাই দুর্ধর্ষ কামানচি। এরা যেন আর কখনো সম্রাটের বাহিনীর উপর কামান চালাতে না পারে সেই ব্যবস্থাই করা হয়েছে। শত্রুকে সমূলে বিনাশ করতে হয়। হুমায়ুন বললেন, আপনাকে সাহসী মানুষ ভেবেছি। আপনি নিতান্তই কাপুরুষের মতো একটি কাজ করেছেন। আমি কাপুরুষ অপছন্দ করি। যুদ্ধক্ষেত্রে কাপুরুষতা একটি সদ্গুণ। অনেক সময় কাপুরুষতা যুদ্ধ জয়ে ভূমিকা রাখে। সম্রাট বললেন, দুর্গের মানুষজন দুর্গ সমর্পণ করেছেন, কাজেই দুর্গ যুদ্ধক্ষেত্র ছিল না। আপনি যে ভয়াবহ অন্যায় করেছেন তার শাস্তি আপনারও 2 হাত কেটে নেওয়া হবে। উপস্থিত আমিরদের একজন বললেন, সম্রাটকে আমি তার আদেশ পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করছি। সম্রাটের কামান বহর পরিচালনার দায়িত্ব রুমি খাঁর উপর। শের খাঁর বিরুদ্ধে আমরা যুদ্ধযাত্রা করব। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করবে কামানের উপর, অর্থাৎ রুমি খাঁর নৈপুণ্যের উপর, যার রণকৌশলে মুগ্ধ হয়ে সম্রাট তাকে মীর আতস সম্মানে সম্মানিত করেছেন।
হুমায়ুন বললেন, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে মহান আল্লাহ পাকের ইচ্ছার উপর, কাপুরুষ রুমি খাঁর নৈপুণ্যে না। আগামীকাল ফজরের নামাজের পর মীর আতসের 2 হাত কোনোই থেকে কেটে ফেলার নির্দেশ দিচ্ছি। সম্রাট দরবার ছেড়ে উঠে পড়লেন। মাগরিবের নামাজের সময় হয়েছে, তিনি উজু করার জন্য উঠে পড়লেন। রুমি খাঁকে গ্রেফতার করে তার তাঁবুতে নিয়ে যাওয়া হলো। রুমি খাঁ সেই রাতেই বিষ খেয়ে আত্মহত্যা করলেন। অম্বার জায়গা হয়েছে হুমায়ুনের মেয়ে আকিকা বেগমের তাঁবুতে। অম্বা অতি দ্রুত স্বাভাবিক হয়ে গেছে। একদিন আগের ঘটনার স্মৃতি কিছুই তার মনে নেই। অম্বা আকিকা বেগমের তাঁবুর জাঁকজমক দেখে হতভম্ব। 4 জন খোঁজা প্রহরী সারাক্ষণ তাঁবু পাহারা দিচ্ছে। আকিকা বেগমের সেবায় নিযুক্ত আছে 8 জন দাসী। 2 জন দাসীর হাতে ময়ূরের পালকে বানানো বিশাল পাখা। তারা সারাক্ষণই হাওয়া করছে। আকিকা বেগম অম্বাকে খুবই পছন্দ করেছে। সে তার সঙ্গে পদ্ম ফুল পাতিয়েছে। আকিকা বেগম তার গলার নীলকান্ত মণির মালা অম্বার গলায় পরিয়ে দিয়েছে। এখন চলছে ধাঁধার আসর। ধাঁধার উত্তর যে দিতে পারবে না তাকে সঙ্গে সঙ্গে নাকে মাটি ঘষতে হবে। 2 জনের হাতেই মাটির দলা। আকিকা বলল, দিনে রাজপ্রাসাদে থাকে, রাতে থাকে জঙ্গলে, ফজরের ওয়াক্তে থাকে মাটির নিচে, এটা কি? অম্বা বলল, জানি না। আকিকা বলল, মাটি ঘষো। অম্বা নাকে মাটি ঘষল। আকিকা বলল, এখন তোমার পালা। অম্বা বলল, তার 100 চোখ, কিন্তু সে চোখে দেখে না। আকিকা, 100 চোখ কিন্তু চোখে দেখে না? আমি জানি না এটা কি। এর নাম আনারস। আনারস আবার কি? এক ধরনের ফল, বাঙ্গাল মুলুকে পাওয়া যায়। আকিকা বেগম আনারস ফল বাঙ্গাল মুলুক থেকে আনার হুকুম দিল। ফল দেখার পর সে নাকে মাটি ঘষবে। আকিকা বেগমের নির্দেশে 2 জন অশ্বারোহী আনারসের সন্ধানে গেল। অম্বা হতভম্ব। বাচ্চা একটি মেয়ের এত ক্ষমতা! শের খাঁ গোপন বৈঠকে বসেছেন। চুনার দুর্গ হাতছাড়া হওয়ায় তাকে মোটেই বিচলিত বলে মনে হচ্ছে না। শের খাঁর 2 পুত্র এবং 3 জন সেনাপতি বৈঠকে উপস্থিত। শের খাঁ বললেন, আমি নিশ্চিত সম্রাট হুমায়ুনকে আমরা পরাজিত করব। আমার পরিকল্পনা নির্ভুল। চুনার দুর্গ দখলের জন্য হুমায়ুন 6 মাস অপেক্ষা করেছেন। এই 6 মাস আমি শক্তি সঞ্চয় করেছি। সম্রাটের প্রধান স্তম্ভ রুমি খাঁ গত। এটা আমাদের জন্য পরম সৌভাগ্যের ব্যাপার। উপস্থিত সবাই বলল, মারহাবা। শের খাঁ বললেন, এখানে উপস্থিত সবার প্রতি আমার একটি কঠিন নির্দেশ আছে। সম্রাট হুমায়ুনকে কোনো অবস্থাতেই হত্যা করা যাবে না। শের খাঁর পুত্র জলাল খাঁ বললেন, কেন না? শের খাঁ বললেন, হুমায়ুন আমার পরম শত্রু, এটা সত্যি, কিন্তু তিনি এমন শত্রু যাকে আমি শ্রদ্ধা করি এবং সম্মান করি। তিনি মহান মানুষদের একজন। এই মানুষটির অন্তর স্বর্ণখণ্ডের মতো উজ্জ্বল। সেখানে কলুষতার কণামাত্রও নেই। শের খাঁ রুজির বললেন, শত্রু সম্পর্কে এমন প্রশংসাসূচক বাক্য দুর্বলতার নামান্তর। শের খাঁ বললেন, আমি অবশ্যই এই মানুষটির প্রতি দুর্বল। আমি সম্রাটের লেখা একটি কবিতা পাঠ করছি। পাঠ শেষ হওয়া মাত্র আপনারা বলবেন মারহাবা। অশ্বারোহীর বন্ধু নয়, যেমন বন্ধু নয় বায়ু মেঘমালার। বন্ধু হবে এমন যাদের সঙ্গে কখনো দেখা হবে না। দুজনই থাকবে দুজনের কাছে অদৃশ্য, দৃশ্যমান থাকবে তাদের ভালোবাসা। শের খাঁর উজির নিতান্ত অনিচ্ছার সঙ্গে বললেন, মারহাবা। হিন্দুস্থানি এক নগ্নগাত্র জাদুকর এসেছে সম্রাটকে ভোজবাজি দেখাতে। তার কোমরের কাছে মালকোচা দিয়ে পরা নোংরা ধুতি, মাথায় বিশাল সাদা পাগড়ি। পাগড়ি পরিষ্কার, ঝকঝক করছে। সে কৃষকায়, গাত্রবর্ণ পাতিলের তলার মতো কালো। ভোজওয়ালার সঙ্গে তার কন্যা, বয়স 4-5। সেও নগ্নগাত্র। লাল টুকটুকে প্যান্ট পরেছে। মেয়েটির চোখ মায়াকাড়া। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সম্রাটের দিকে। একবারের জন্য দৃষ্টি ফিরিয়ে নিচ্ছে না। তার দৃষ্টিতে ভয় এবং বিস্ময়। সম্রাট বসেছেন তার পরিবারের সদস্যদের নিয়ে। পরিবারের বাইরে আছে অম্বা, কিছু পরিচারিকা এবং একদল খোঁজা প্রহরী। সম্রাট বললেন, খেলা দেখাও। বাজিকর সম্রাটকে কুর্নিশ করল। এতক্ষণ দেখা যাচ্ছিল তার 2 হাতই খালি। এখন তার ডান হাতে একটি আমের আটি দেখা গেল। সে আমের আটি মাটিতে পুঁতে দিল। প্রায় সঙ্গে সঙ্গে মাটি ফুঁড়ে আম গাছ বের হতে শুরু করল। সম্রাট বললেন, সুবহান আল্লাহ। বাজিকর গাছের উপর দিয়ে একবার হাত বুলিয়ে নিতেই দেখা গেছে গাছে 3টা পাকা আম ঝুলছে। বাজিকর আম 3টা ছিঁড়ে সম্রাটের সামনে রেখে আবারও কুর্নিশ করল। সম্রাট বললেন, মারহাবা। বলেই বিস্ময়ে অভিভূত হলেন। যেখানে আম গাছ ছিল সেখানে গাছ নেই। কুণ্ডুলি পাকিয়ে বিষধর গোখরো সাপ বসে আছে। সাপ ফনা তুলেছে, ফোঁস ফোঁস শব্দ করছে। মহিলারা অস্ফুট শব্দ করে নড়ে চড়ে বসলেন। জাদুকর মাথার পাগড়ি খুলে সাপ ঢেকে দিল। বিড়বিড় করে মন্ত্র পড়ে ফু দিতেই দেখা গেল পাগড়ির ভেতর কোনো সাপ নেই।
সাপের পরম শত্রু লাল চোখা বেজি বসে আছে। এবার সবাই একসঙ্গে বলল, মারহাবা। সম্রাট বললেন, তুমি কি আমার সঙ্গে দিল্লি যাবে? আমি তোমাকে জায়গির দেব, বিশেষ বিশেষ উৎসবে তোমার খেলা দেখাবে। সম্রাট কথা বললেন দোভাষীর মাধ্যমে, তিনি হিন্দুস্তানি জানেন না। জাদুকর বলল, না। না কেন? নদী অতিক্রম করা আমার জন্য নিষেধ। নিষেধ কে করেছেন? আমার গুরু। জাদুকর গুরুর উদ্দেশ্যে আকাশের দিকে তাকিয়ে 2 হাত জোর করল। সম্রাট বললেন, জাদু দেখানোর সময় তুমি মন্ত্র পাঠ করেছ। মন্ত্র বলে কি কিছু আছে? আছে। সবচেয়ে কঠিন মন্ত্র কোনটি? শূন্যে ভাষা মন্ত্র। এই মন্ত্র পড়লে শূন্যে ভাসা যায়। তুমি শূন্যে ভাসতে পারো? আমি পারি না, আমার গুরু পারেন। জাদুকর আবারও গুরুর উদ্দেশ্যে 2 হাত জোর করল। তুমি কি পারো? আমি পানির উপর হাঁটতে পারি, তবে নদীর পানি না, দিঘির শান্ত পানি। নদীর পানির উপর দিয়ে হাঁটা আমার গুরুর নিষেধ। তুমি কি পানির উপর দিয়ে হাঁটার জাদু আমাকে দেখাতে পারবে? পারবো। চিকিৎসক এবং সম্রাট এই দুজনের কাছে সর্ব অবস্থায় সত্যি কথা বলতে হয়। তুমি সত্যি করে বলো, পানির উপর দিয়ে হাঁটার কি কোনো কৌশল আছে, না শুধুই মন্ত্র? কৌশল আছে। তুমি কি এই কৌশল আমাকে শেখাবে? সম্রাট রাজ্য শাসন করবেন, ভোজবাজি কেন শিখবেন? তুমি তো বেশ গুছিয়ে কথা বলতে পারো। আমি তোমার ভোজবাজি দেখে মুগ্ধ হয়েছি। তুমি আমার কাছে কি চাও বলো? আমি ভগবান ছাড়া কারো কাছে কিছু চাই না। আপনি আমার খেলা দেখে খুশি হয়েছেন, এতেই আমি খুশি। সম্রাটকে খুশি করতে পারা বিরাট সৌভাগ্যের ব্যাপার। আমি ভাগ্যবান। সম্রাট তার কন্যা আকিকা বেগমকে হাতের ইশারায় কাছে ডাকলেন। আকিকা ছুটে এলো। ভোজবাজির খেলা কেমন লাগলো মা? খুব ভালো লাগলো বাবা। এই জাদুকর আমাকে খুশি করেছে, আমি তাকে খুশি করতে চাই। কি উপহার পেলে সে খুশি এবং বিস্মিত হবে? বাবা, আপনি তাকে একটি হাতি উপহার দিন। হাতি? হ্যাঁ, হাতি। উপহার হিসেবে সে হাতি পাবে, এটা কখনো কল্পনা করেনি। আপনার উপহার তার কল্পনাকে ছাড়িয়ে যাবে। তোমার সঙ্গে যে হিন্দুস্তানি মেয়েটি আছে সে কেমন আছে? খুব ভালো আছে, আনন্দে আছে। তার নাম যেন কি? তার নাম অম্বা। সে কি তার আত্মীয় স্বজনের কাছে ফেরত যেতে চায়? না, আত্মীয় স্বজনরা তাকে ফেরত নেবে না। সে বাকি জীবন আমার সঙ্গে থাকবে। বাবা, আপনি কি জানেন আমরা দুজন এক বিছানায় ঘুমাই? জানতাম না, এখন জানলাম। আপনি কি রাগ করেছেন? আমি আমার আদরের আকিকা বেগমের উপর কখনো রাগ করব না। আমি যদি কোনো অন্যায় করি তারপরেও না? তারপরেও না। তুমি কি কোনো অন্যায় করেছো? করেছি, বড় অন্যায় করেছি। অন্যায়টা কি বলবে? না। আচ্ছা যাও, তোমার বড় অন্যায় ক্ষমা করা হলো। সম্রাটের নির্দেশে হিন্দুস্তানি জাদুকরকে একটা হাতি উপহার হিসেবে দেওয়া হলো। হতভম্ব জাদুকর এবং তার মেয়েকে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো। বাচ্চা মেয়েটি আতঙ্কে অস্থির হয়ে বাবাকে জড়িয়ে ধরে থাকলো। হাতির পিঠে হিন্দুস্তানি জাদুকর এবং তার কন্যার মোগল রীতিতে আঁকা একটি পেন্টিং ব্রিটিশ জাদুঘরে রক্ষিত আছে। শের খাঁ তার সমর বিশারদদের নিয়ে গোপন বৈঠকে বসেছেন। সমর বিশারদদের 4 জনের মধ্যে আছে তার 2 পুত্র জালাল খাঁ, সাইফ খাঁ এবং 2 সেনাপতি। শের খাঁ বললেন, যুদ্ধ শুরুর আগে শত্রুর সবল এবং দুর্বল দিকগুলি খুঁজে বের করতে হয়। সম্রাট হুমায়ুনের সবল এবং দুর্বল দিক কি? জালাল খাঁ বললেন, সম্রাট হুমায়ুন ভীরু মানুষ, এটাই তার দুর্বল দিক। তার কামান বাহিনী হলো তার সবল দিক। পুত্র, তুমি ভুল বললে। হুমায়ুন অসম্ভব সাহসী একজন মানুষ, আমোদপ্রিয় তবে সাহসী। আর তার বিশাল কামান বাহিনী তার সবচেয়ে দুর্বল দিক। কেন? কামান বহর নিয়ে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়া যায় না। এত কামান কিভাবে দ্রুত টেনে নেবে? কামান বহরকে স্থির হয়ে এক জায়গায় থাকতে হয়। কামান বহরকে স্থির হয়ে এক জায়গায় থাকতে হয়। বিশাল কামান বহর নিয়ে আক্রমণ করা যায় না, শত্রু প্রতিরোধ করা যায়। জালাল খাঁ বললেন, আমি এইভাবে ভাবিনি। আপনার কথা সত্য, তবে সম্রাট হুমায়ুন যে কাপুরুষ এই কথাটিও সত্য। তুমি মনে হয় পানিপথের যুদ্ধের কথা ভুলে গেছো। পানিপথে সম্রাট বাবরের ডান বাহুর দায়িত্বে ছিলেন হুমায়ুন। তিনি অসাধারণ বীরত্ব দেখিয়েছেন। বাহাদুর শাহর হাত থেকে তিনি চিতর কিভাবে ছিনিয়ে নিয়েছেন তাও সম্ভবত তোমার মনে নেই। সম্রাট হুমায়ুন সাহসী কিন্তু খেয়ালি মানুষ। তার চরিত্রের খেয়ালি অংশই হলো তার সবচেয়ে বড় দুর্বলতা। আমরা তার এই দুর্বলতাকেই ব্যবহার করব। কিভাবে? শের খাঁ শান্ত গলায় বললেন, নানান খেয়ালে তিনি যেন সময় পার করতে পারেন, আমরা সেই চেষ্টা করব। জাদুবিদ্যার একটা প্রাচীন বই জোগাড় করেছি, সেই বই তাকে পাঠিয়ে দেওয়া হবে। বইটি প্রাচীন কোনো অপ্রচলিত ভাষায় লেখা। সম্রাটের সময় যাবে বইটির ভাষা উদ্ধার করতে। আমি ত্রিপুরা রাজ্য থেকে একটা হাতির বাচ্চা জোগাড় করেছি। হাতির বাচ্চার বিশেষত্ব হচ্ছে প্রকৃতির অদ্ভুত খেয়ালে সে 2টো সুর নিয়ে জন্মেছে। সম্রাট 2 সুরের হাতির বাচ্চা নিয়েও সময় কাটাবেন। আমি কিভাবে শক্তি সঞ্চয় করছি তা তার চোখ এড়িয়ে যাবে। সাইফ খাঁ বললেন,
সম্রাট তো একা না, তার পরামর্শদাতারা আছেন, আমিররা আছেন, অতি বিচক্ষণ সেনাপতি বৈরাম খাঁ আছেন। এদের সবার চোখ আমরা কিভাবে এড়াবো? শের খাঁ অসহিষ্ণু গলায় বললেন, সম্রাট চোখ বুঝলে তার অনুসারীদেরও চোখ বুঝতে হয়, এটাই নিয়ম। সম্রাট এবং তার অনুসারীদের বিভ্রান্ত করার জন্য আমি কিছু কূটকৌশলের ব্যবস্থাও করেছি। কী রকম? আমি অতি দুর্বল একদল যোদ্ধাকে পাঠাবো সম্রাটকে আক্রমণ করার জন্যে। তারা পরাজিত হবে। সম্রাটের ধারণা হবে শের খাঁর বাহিনী দুর্বল। শের খাঁর প্রধান বাহিনী ওসমান বললেন, কৌশলটা ভালো। সম্রাটের কাছে আমি একটা পত্র পাঠাচ্ছি, সেই পত্রেও আমার দুর্বলতা প্রকাশ পাবে। জালাল খাঁ বললেন, কী পত্র পাঠাচ্ছেন, আমরা কি শুনতে পারি? হ্যাঁ, পত্র আমি পড়ে শোনাচ্ছি। হিন্দুস্তানের মালিক, মহাপরাক্রমশালী, সিংহহৃদয়, জ্ঞান তাপস, মহান মোঘল সম্রাট বাদশাহ নামদার হুমায়ুন, অধীন শের খাঁর বিনম্র সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। নিবেদন এই যে, বাদশার সম্মানে আমি দুটি সামান্য উপহার পাঠালাম। 2 সুর বিশিষ্ট একটি হস্তি শাবক, নাম হরিমতি, এই সঙ্গে জাদুবিদ্যার একটি প্রাচীন অপ্রচলিত ভাষায় রচিত গ্রন্থ। জাদুবিদ্যার প্রতি আপনার আগ্রহের কথা জেনে এমন ক্ষুদ্র উপহার পাঠানোর সাহস করছি। এখন আপনার প্রতি আমার সামান্য নিবেদন। অধীনের এই নিবেদন আপনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন কি না তা আপনার বিবেচনা। মাঝে মাঝে বৃহৎবপু হস্তিকেও সামান্য মুশিকের কথা শ্রবণ করা জরুরি হয়ে পড়ে। চুনার দুর্গের পতনের পর আমার 2 বীর পুত্র জালাল খাঁ এবং সাইফ খাঁ মানসিকভাবে বিপর্যস্ত। তারা প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। যে কোনো দিন আমার এই 2 পুত্র আপনার সেনাবাহিনীর উপর ঝাঁপিয়ে পড়তে পারে। এর ফলাফল শুভ না হওয়ার কথা। আমার এই 2 পুত্র অসীম সাহসী। প্রতিশোধ গ্রহণের উত্তেজনায় এই সাহস বহুগুণে বর্ধিত হয়েছে। আমার পুত্রদের কাছে মুঘল বাহিনীর পরাজয় হলে হিন্দুস্তানের মালিক সম্রাট হুমায়ুনের জন্য তা বিরাট কলঙ্ক। আমি সম্রাটকে এই কলঙ্কের বোঝা নিয়ে দিল্লি প্রস্থানের কথা চিন্তাও করি না। সম্রাটের কলঙ্ক তার দিন সেবক শের খাঁর কলঙ্ক। এখন আমার অনুরোধ এবং উপদেশ, আপনি অতি দ্রুত দিল্লির দিকে যাত্রা করুন। আমি আমার ধৃষ্টতার জন্য ক্ষমা প্রার্থনা করছি। আপনাকে বিনয়ের সঙ্গে জানাচ্ছি, পুত্রদের উপর আমার তেমন নিয়ন্ত্রণ নেই। আপনি নিজে একজন মহাবীর। আপনি ভালোই জানেন বীররা নিয়ন্ত্রণ পছন্দ করে না। বিনীত সম্রাটের পদধূলিসম শের খাঁ। শের খাঁ পত্র পাঠ শেষ করে 2 পুত্রের দিকে তাকিয়ে বললেন, তোমাদের কিছু বলার আছে? জালাল খাঁ বললেন, আমরা 2 ভাইয়ের যে কোনো একজন মোগলদের সঙ্গে নকল যুদ্ধ করতে যাব এবং ইচ্ছাকৃতভাবে পরাজিত হব। হ্যাঁ, স্বেচ্ছা পরাজয়ের ফলাফল হলো মোগলদের হাতে বন্দী হওয়া। সে সম্ভাবনা অবশ্যই আছে। মোগলদের হাতে বন্দী হওয়া মানে হাতির পায়ের চাপে পিষ্ট হয়ে মৃত্যুবরণ। এই কথাও ঠিক। বড় মঙ্গলের স্বার্থে ক্ষুদ্র অমঙ্গল গ্রহণ করতে হয়। সাইফ খাঁ বললেন, নকল যুদ্ধ করতে কে যাবে? শের খাঁ বললেন, তুমি যাবে। মূল যুদ্ধে জালাল খাঁকে আমার প্রয়োজন। সে তোমার চেয়ে অনেক গুণ বিচক্ষণ যোদ্ধা। সাইফ খাঁ বললেন, কবে যুদ্ধে যাব? সম্রাট যেদিন এই পত্র পাবেন তার 7 দিন পর। প্রধান সেনাপতি ওসমান বললেন, আপনার 2 পুত্রের কাউকেই পাঠানোর প্রয়োজন নেই। আপনার সেনাপতিদের একজন যাবে। শের খাঁ বললেন, তাতে আমার উদ্দেশ্য সিদ্ধ হবে না। তবে সাইফ খাঁর ভয়ের কোনো কারণ নেই। সে যদি ধরাও পড়ে, তার পরিচয় পাওয়ার পর হুমায়ুন তাকে আমার কাছে সসম্মানে ফেরত পাঠাবেন। সম্রাট হুমায়ুনের চরিত্রের সবচেয়ে দুর্বল দিক হচ্ছে তার করুণা এবং ক্ষমা। আমরা তার এই দুর্বলতা ব্যবহার করব। শের খাঁর উপহার পেয়ে সম্রাট হুমায়ুন উত্তেজিত। জাদুর প্রাচীন বইটিকে স্বর্ণখনি বলে মনে হচ্ছে। তিনি ভাষা পড়তে পারছেন না, তবে বইয়ে অনেক ছবি। ছবিগুলি বইটির বিশেষত্ব বলে দিচ্ছে। একটা ছবিতে দেখা যাচ্ছে একটা মানুষের মুন্ডু ধর থেকে আলাদা করা। তার পরের ছবিতে মুন্ডু শরীরের সঙ্গে লাগানো। একটা ছবিতে মানুষের শরীরের সঙ্গে বিড়ালের মাথা লাগানো। সম্রাট হিন্দুস্তানের বিভিন্ন ভাষার পণ্ডিতদের জড়ো করার নির্দেশ জারি করেছেন। তাদের কেউ না কেউ গ্রন্থের পাঠোদ্ধার করতে পারবে। 2 সুরের হস্তি শাবক দেখেও তিনি উত্তেজিত। প্রকৃতির বিশেষ খেয়ালে এরকম একটি হস্তি শাবকের জন্ম হয়েছে, নাকি এটি বিশেষ কোনো প্রজাতির, বিষয়টি নিয়ে ব্যাপক অনুসন্ধান হওয়া প্রয়োজন। হরিমতি এখন আকিকা বেগমের তত্ত্বাবধানে। আকিকা বেগম এবং তার বান্ধবী অম্বা হরিমতিকে পেয়ে আনন্দে আত্মহারা। আকিকা বেগম হস্তি শাবকের হিন্দু নাম বদলে মুসলমান নাম রাখতে চাচ্ছে। অনেকগুলি নাম সে তার কোরআন পাঠ শিক্ষক ওস্তাদের সাহায্যে আলাদা করেছে। কোনোটি পছন্দ হচ্ছে না। যেমন শাহানা অর্থ রানী, লাবিবা অর্থ জ্ঞানী, আনিসা অর্থ কুমারী, সাইয়ারা অর্থ রাজকুমারী। সাইয়ারা নাম তার কিছুটা পছন্দ হচ্ছে, কিন্তু সে চাচ্ছে তার নামের প্রথম অক্ষরের সঙ্গে মিলিয়ে নাম রাখতে। আনিসা নাম সেই অর্থে ঠিক আছে, আ দিয়ে শুরু, কিন্তু নামের অর্থ কুমারী পছন্দ হচ্ছে না। হরিমতি নিশ্চয়ই সারা জীবন কুমারী থাকবে না।
হরিমতিকে নিয়ে সম্রাটের অন্য পরিকল্পনা আছে। তিনি এই অদ্ভুত হস্তি শাবক পারস্য সম্রাট শাহ তামামকে উপহার হিসেবে দিতে চান। পারস্য সম্রাটের জীবজন্তুর প্রতি প্রবল আগ্রহ। তার চিড়িয়াখানা সারা পৃথিবী থেকে খুঁজে আনা জীবজন্তুতে পরিপূর্ণ। শাহ এই অদ্ভুত উপহার পেয়ে অবশ্যই আনন্দে আত্মহারা হবেন। পারস্যের সঙ্গে তখন সুসম্পর্ক হবে, এর ফলাফল হবে শুভ। শুক্রবার জুমার নামাজ শেষ করে সম্রাট বিশ্রামে গেছেন। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তিনি দুপুরের খাবার খাবেন। ঘুমে সম্রাটের চোখ লেগে আসছে। তখনই তাকে ডেকে তোলা হলো। তাকে দুঃসংবাদ দেওয়া হলো। শের খাঁর পুত্র সাইফ খাঁ প্রায় 1000 অশ্বারোহী নিয়ে মোগল শিবির আক্রমণ করেছে। যুদ্ধের জন্য মোগলদের প্রস্তুতি ছিল না বলে অল্প কিছু মোগল সৈন্য নিহত হয়েছে। সাইফ খাঁ সম্পূর্ণ পরাস্ত হয়েছে। তাকে বন্দী করা হয়েছে। সাইফ খাঁর সঙ্গে সৈন্যদের প্রায় সবাই নিহত। সাইফ খাঁকে সম্রাটের সামনে আনা হলো। সম্রাট দেখলেন নিতান্তই অল্প বয়সী অতি সুপুরুষ এক যুবক। সম্রাট বললেন, অতি অল্প কিছু সৈন্য নিয়ে তুমি বিশাল মোগল বাহিনীকে আক্রমণ করেছ। এটা কি তোমার নির্বুদ্ধিতা নাকি কৌশল? সাইফ খাঁ মাটির দিকে তাকিয়ে বললেন, আমি বিশাল বাহিনী নিয়ে এসেছিলাম। বেশিরভাগই ছিল ভাড়াটে সৈন্য। যুদ্ধ শুরু হওয়া মাত্র তারা পালিয়ে গেছে। বন্দি শত্রুকে হাতির পায়ের নিচে পিষ্ট করে মারার রেওয়াজ মোগলদের আছে। এই তথ্য তুমি জানো? জানি। তুমি কি আমার কাছে প্রাণ ভিক্ষা চাও? সাইফ খাঁ বললেন, আপনার করুণা এবং দয়ার কথা আমি জানি। আপনি যে আমার প্রাণ ভিক্ষা দেবেন সে বিষয়ে আমি নিশ্চিত। আমি এখন দুপুরের খাবার খাবো। তুমি আমার সঙ্গে খেতে বসো। খাওয়ার পর তোমার বিষয়ে সিদ্ধান্ত নেব। আচ্ছা, তুমি যেন শান্তিমতো খেতে পারো আমি সেই ব্যবস্থা করছি। তোমাকে ক্ষমা করা হলো। তুমি শের খাঁর কাছে ফিরে যাবে এবং তাকে বলবে তার পাঠানো উপহার আমার পছন্দ হয়েছে। আমি বাবাকে এই সংবাদ দেব। সম্রাট বললেন, আমি তোমার পিতার সঙ্গে শান্তি চুক্তি করে দিল্লি ফিরে যাব। এই খবরও বাবাকে জানাবো, তিনি খুশি হবেন। সম্রাট হুমায়ুন সাইফ খাঁকে ডান পাশে বসালেন। অতি সম্মানিত জনকেই এমন সম্মান দেখানো হয়।